আমরা জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে, জুলাই আকাঙ্ক্ষা পূরণ কবে হবে, সেগুলো নিয়ে একটা প্রশ্ন করছি। অন্যদিকে জুলাইয়ের 1 তারিখে আমরা দেখতে পেলাম জুলাই মাস, জুলাই সে নামটা নিয়েই এক ধরনের বিতর্ক চলছে, নানাভাবে একটা ইংরেজি শব্দ যুক্ত করে ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। সেটাকে ঠেকানোর জন্য আর এক পক্ষ আরও উত্তেজিত হয়ে কিছু একটা বলছে। ফলে আমরা আসলে শালীনতার সীমা অতিক্রম করে ফেলছি। মূল চেতনার জায়গাটা নিয়ে কাজ হচ্ছে না, কিন্তু এই কথার ছোড়াছুড়ি চলছে। ফলে সাধারণ মানুষের কাছে তো একটা রং মেসেজ যাচ্ছে যে আমরা আমাদের কথাগুলো বলতে চাই, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। হচ্ছেটা কি? সাইবার বুলিং, ফেসবুকে, যেটাই হোক না কেন। আমরা আসলে জুলাইয়ের সীমানা নির্ধারণ করব না বাস্তবায়ন করব, কোনটা আগে করবো? আমরা তো আসলে কি বলবো। জি, ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি যেটা বললেন, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত যে আমরা আসলে কি সনদ বাস্তবায়ন করব না সীমানা নির্ধারণ করব। খুব দুঃখজনক হলেও সত্য যে 1971 বাংলাদেশের যে মহান স্বাধীনতার যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধ নিয়ে আওয়ামী লীগ একটা অহেতুক বিতর্ক জারি রাখতো সবসময়, কি স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি। এবং আপনি একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগের লোকজন যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনাকে স্বাধীনতা বিরোধী বানিয়ে দিত। একই অভ্যাস কিন্তু আমরা কিন্তু এই জুলাই নিয়ে দেখতে পাচ্ছি। জুলাই নিয়ে অতিরিক্ত কপচাকপচি করে, অতিরিক্ত কথাবার্তা বলে জুলাইকে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য হালকা করে দেয়া হচ্ছে। এবং সেই হালকা করে দেওয়ার কারণেই কিন্তু আপনি যে ইংরেজি শব্দটির কথা বললেন, যারা এই শব্দ ব্যবহার করছে তারা এই সাহস পেল কোত্থেকে, এই দুঃসাহস তাদের আসলো কোত্থেকে? কারণটা হচ্ছে জুলাইয়ের 5ই আগস্টের যে বিপ্লবটা হলো বা গণ অভ্যুত্থানটা হলো, যেটা জুলাইয়ে শুরু হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের একটি মৌলিক পরিবর্তন করা এবং শাসন কাঠামোর পরিবর্তন করা। জনগণের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়া। তো আমরা কি দেখলাম? এই জুলাই সনদ, জুলাই সংস্কারের কথা বলে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার পিঠে ছুরি মারা হয়েছে। কারণটা হচ্ছে এই যেসব সংস্কার হয়েছে, গণভোট হয়েছে, এগুলাতে কিন্তু আসলে আপনার সিটিজেন্স যারা, রাষ্ট্রের মালিক যারা, আমরা যাদেরকে বলি সার্বভৌম, তাদের কিন্তু খুব অধিকার সংরক্ষিত হয়নি বা তাদের সামনে কোনো স্বপ্ন বিনির্মাণ করা হয়নি যা দেখে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, রাষ্ট্রটা আমার হাতে ফিরে আসতেছে। তারা কি দেখছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা প্রবণতা ছিল যে এই ক্ষমতা কতটা দীর্ঘায়িত করা যায়, অন্তর্বর্তী সরকারের সময় খুব মানে নেকেটলি এটা করা হয়েছে যে এটা দীর্ঘায়িত করা যায় কিনা, প্রলম্বিত করা যায় কিনা, সেটা করা যায়। এবং নানা ধরনের অভিযোগ উঠেছে। আমরা তো আপনি তো একটা প্রতিবেদনে দেখালেন যে অন্তর্বর্তীকালীন সরকার 71-এর স্বাধীনতার বিরোধিতার দায় থেকে জামাতকে রেহাই দেওয়ার চেষ্টা করেছিল, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করেছে। এটা আপনি ফিল করেন? আপনার সাংবাদিকতার লেন্সে কি এটা ধরা পড়েছে? হ্যাঁ, আমি মনে করি এটা ভুল না। প্রতিবেদনটা আমার কাছে সঠিকই মনে হয়েছে। এবং যখন এই ধরনের 71-এ কার কি ভূমিকা, এটা তো একদম মানে একটা স্বতঃসিদ্ধ বিষয়, এটাকে লুকানোর কিছু নেই। বেঁচে আছেন, হ্যাঁ। এবং জুলাইয়েও কার কি ভূমিকা সেটাও আমরা দেখেছি। আপনি ঐতিহাসিক যে ইভেন্টগুলো থাকে, এইখানে কিন্তু আপনি খুব বেশি লুকোচুরি বা মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। এই মিথ্যার আশ্রয় বা লুকোচুরি করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এখন যারা জুলাইয়ের উপর ভর করে 71-এর ইতিহাস বদলে দিতে চায় বা 71-কে বিতর্কিত করতে চায়, তাদেরও কিন্তু পালাতে হবে। আপনি মুখে যতই হম্বিতম্বি করেন, কাজকর্ম করেন, কারণ রাষ্ট্রের যে জনগণ, তাদের কাছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনার 71 এবং জুলাইকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা, এটা তো আওয়ামী ফেসিবাদের প্রবণতা, নোংরা মানসিকতা। আপনি 71-কে 71-এর জায়গায় রাখেন, জুলাইকে জুলাইয়ের জায়গায় রাখেন। এই দুইটাকে যখন আপনি মিলিয়ে ফেলবেন তখনই মুশকিল। 71 জুলাই হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা। আচ্ছা, আমি এই অন্তর্বর্তী সরকারের সময়ে যা ঘটেছে সেটা নিয়ে যে প্রতিবেদনটা দেখলাম, ওইটা একটু মীমাংসিত হয়ে আসি, একটু আইডিয়াগুলো বা ধারণাগুলো একটু জেনে নিই। শামসুজ্জামান দুদু, আপনি জুলাই সনদ কিংবা আকাঙ্ক্ষা নিয়ে বলবেন, তার আগে ছোট করে এই ব্যাপারটা আপনার অবজারভেশন থেকে একটু বলবেন, যেহেতু রাজনীতিবিদের চোখ আপনার, সেই জায়গা থেকে। প্রতিবেদনে একটু আগে দেখলাম আমরা আগামী সময়ের, সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার 71-এর দায় থেকে জামাত ইসলামকে মুক্তি দিতে চেয়েছিল, বিরোধিতার দায় থেকে মুক্তি দিতে চেয়েছিল। পুরো সময়টা আপনি অবজার্ভ করেছেন, আপনার সেটা মনে হয়েছে কিনা? সেরকম একটা উইশফুল থিং ছিল আর কি অন্তর্বর্তী সরকারের মধ্যে? আমি বলবো, জি, আমি আপনার কাছে জানতে চাইছি। শুনতে পাচ্ছি? জি, আমি আরেকবার বলি। আমরা একটু আগে একটা পত্রিকার প্রতিবেদন দেখছিলাম, শিরোনামটা ছিল এরকম যে অন্তর্বর্তী সরকারের সময় 71-এর বিরোধিতার দায় থেকে জামাত ইসলামীকে মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। আপনি আসলে আপনার রাজনীতিবিদের চোখ দিয়ে সেটা দেখেছেন কিনা, আপনার মনে হয়েছে কিনা সেই সময়টা আসলে এমনই ছিল?
আপনাকে ধন্যবাদ। জি। গণঅভ্যুত্থানের পরে বিশেষত 18 মাস অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল, এটা একটা লক্ষণীয় বিষয়। এই গণঅভ্যুত্থানে ইসলামপন্থী একটি উত্থানের বা অনুভবের যে জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গায় ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রচ্ছন্ন সম্মতি ছিল। এতটাই সম্মতি ছিল যে আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন যে সেই সময় সরকার 71 এবং মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এক ধরনের এড়িয়ে যাওয়া এবং প্রধান শক্তি হিসাবে ডক্টর ইউনূস সাহেব যে প্রবণতায় কাজ করেছে, সেটা ইসলামপন্থী রাজনৈতিক শক্তির সহায়তাকারী হিসাবে এই ধরনের একটি আলোচনা তখন থেকে ছিল এবং এটার মীমাংসা হয়েছে তার গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনটা তিনি প্রলম্বিত করেছেন, এটার কোনো প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় নাই। তিনি জুলাই সনদ, সংস্কার, নানা প্রসঙ্গ সামনে এনেছেন ইলেকশনটাকে আড়াল করার জন্য। কারণ তিনি নিজেও বলেছেন জনগণ তো আমাকে 50 বছর চায়, পরে সংশোধন করে এটা তিনি বলেছেন 5 বছর চাই, কিন্তু তিনি 18 মাস ছিলেন। তো আমার কাছে যেটা মনে হয়, সবকিছুর লক্ষ্য ছিল ফ্যাসিবাদকে উৎখাত করা, বিদায় করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যেটা 3টা নির্বাচনে দেশে হয়েছিল। সেই 3টা নির্বাচন কিন্তু তামাশার নির্বাচন হিসাবে দেশে এবং বিদেশে পরিচিত হয়েছে এবং এই 3টে নির্বাচন ছিল ফ্যাসিবাদকে লালন করার নির্বাচন। সেই জায়গা থেকে রাষ্ট্রকে বের করে আনা, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা সফল হয়েছে। নির্বাচনে সকল প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে যেমন বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং তুলনামূলকভাবে এই নির্বাচন যে কোনো নির্বাচন থেকে মানে প্রভাব মুক্ত বা দুর্নীতি মুক্ত এবং মানুষের ভোটাধিকারকে নিশ্চিত এই নির্বাচন বাংলাদেশকে রক্ষা করেছে বলে আমার বুঝতে পারছি। আপনার বক্তব্যটা স্পষ্ট যে হ্যাঁ ওরকম একটা চেষ্টা ছিল। স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারী যে শক্তি, সেই শক্তিকে ঠেকিয়ে দিয়েছে 12 তারিখে এবং মানুষে আসলে তাদের রায়টা দিয়েছে। জি, আমি একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার একটা বিষয় একটু জানার চেষ্টা করি। প্রথমত, অন্তর্বর্তী সরকারের সময়ে যে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশনে নানামুখী আলোচনা হয়েছিল। সেই আলোচনার বিভিন্ন অংশে বিভিন্ন ধ্যান ধারণার ব্যাখ্যা আপনাদের কাছ থেকেও এরকম টকশোতেও আমরা জেনেছি। সেই সময় একটা সৌহার্দ্যতা ছিল। এরপর আমরা এখন দেখতে পাচ্ছি এখন প্রতারণা শব্দটাই ব্যবহার করা হচ্ছে। এই তো ঘন্টা দুয়েক আগে আমরা একটা আয়োজন করেছিলাম, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ছিলেন, তিনি স্পষ্ট করে প্রতারণা শব্দ ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন এই প্রতারণাটা হয়েছে ডক্টর ইউনূসের সময়ই। তিনি চাইলে 3 মাসে সংস্কার করতে পারতেন এবং এখন যা চলছে তাতেও আসলে জনগণের কাছে প্রতারণা করা হচ্ছে। আমরা কি এখনই প্রতারণা শব্দটা প্রয়োগ করব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রতারণা বা আমরা ভুল বোঝাবুঝির শিকার বা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, এই ধরনের কথাগুলো তো একটু রাজনৈতিক শব্দ। জি, তো প্রথম কথা হচ্ছে আমরা তো কেউ একেবারেই অবুঝ না বা অপ্রাপ্তবয়স্ক না যে কেউ আমাদের সাথে ইচ্ছা করলে প্রতারণা করতে পারবেন। কারণ আমি যেটা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং তারপরে সুপারিশগুলো নিয়ে যখন আপনার ঐকমত্য কমিশন হয়েছিল, সেগুলো সব পাবলিকলি হয়েছিল। পাবলিক ডকুমেন্টস গুলো সেটা লাইভ করা হয়েছে, প্রেস গুলো আপনারা কভার করেছেন, প্রতিদিন ব্রিফিং হয়েছে। সুতরাং এখানে প্রতারণার কথাটা শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য আকারেই আমার কাছে মনে হয় আর কি। কারণ আমরা দেখেছি যে যে কথাটাকে কেন্দ্র করে বিএনপি যেটা বলেছে যে জুলাই সনদকে নিয়ে প্রতারণা করা হয়েছে, এখানে স্পষ্ট যেটা আমরা যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি, কিছু কিছু বিষয় আমরা একমত হতে পারি না। এবং যে একমত হতে পারি না যেগুলোতে বিএনপি আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমাদের বিবেচনায় বিএনপি যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো হচ্ছে মৌলিক বিষয়, এগুলোই সংস্কারের মূল জায়গা। ফলে যেহেতু আমরা কিছু বিষয়ে ঐকমত্য হতে পারি নাই,
সেই বিষয়গুলোকে গণভোটে দেওয়া হয়েছে। যে ঠিক আছে, আমরা যেহেতু একমত হই নাই, জনগণ কি বলে আমরা দেখি। দুটো কারণে গণভোটটা প্রয়োজন হয়েছে। আমরা যদি সব একমত হয়ে যেতাম জি। এবং আমরা যদি স্বাক্ষর করে ফেলতাম, তাহলে তো আর কোনো সমস্যা নেই, পার্লামেন্টে আমরা সেটা পাশ করতে বাধ্য হতাম। যেহেতু আমরা একমত হই নাই, এবং যেহেতু আমরা যারা সেখানে একসাথে হয়েছিলাম, আমাদের বাইরেও জনগণ ছিল, আমাদের বাইরেও অনেক দল ছিল যারা ঐকমত্য কমিশনে অ্যাবসেন্ট। সো এটা যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না উঠে যে এটা সামান্য কিছু দলের সমঝোতা, সেজন্য আমরা বিএনপির যে নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো ছিল এবং ওভারঅল জুলাই সনদ সবটাকে গণভোটে দেওয়া হয়েছে যে জনগণের রায়টা আমরা নেই এবং এটাকে একটা আইনি বাধ্যবাধকতায় আনা হোক। এবং এগুলো কিন্তু সব আমাদের ঐকমত্য কমিশনের সিদ্ধান্তক্রমে হয়েছে। গণভোট বিএনপি সাপোর্ট করেছে। গণভোটের ব্যাপারে বিএনপি আচ্ছা, আমি প্রধান আমি আমি ক্যাম্পেইন বিরতিতে যাব, তার আগে ছোট্ট একটা বিষয় একটু পরিষ্কার যদি আপনি উত্তরটা দিয়ে দেন। বিএনপি মৌলিক বিষয়গুলোতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনি এটা বলছিলেন তাই তো? হ্যাঁ, তাহলে সেই মৌলিক বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দেওয়া অবস্থায় যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি বিএনপি জেতে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? হ্যাঁ, প্রশ্নটা তো এখানেই। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই বিএনপি যেটা বলছে, বিএনপির কথার মধ্যে আর্গুমেন্ট আছে। আপনি একটা জিনিস ভাবেন যে বিএনপি বলেছে আমরা এই সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছি। জি, যে কোনো একটা সিদ্ধান্তে যে কেউ নোট অফ ডিসেন্ট দিতে পারে। সিদ্ধান্তের প্রসিডিউর কি? সিদ্ধান্তের প্রসিডিউর হচ্ছে অধিকাংশ যেটার প্রতি একমত থাকবে সেটাই পাস হবে। কারো যদি নোট অফ ডিসেন্ট থাকে, সেটা যদি সংখ্যালঘু মতামত হয়, আচ্ছা। সেটা লিপিবদ্ধ থাকবে নোট অফ ডিসেন্ট। জি মঞ্জু ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আমরা যখন জুলাই সনদ এবং সংস্কারের নিয়ে আলোচনা করছিলাম, সামনে তো জাতীয় নির্বাচন ছিল, সেই সংস্কারে পরিষ্কারভাবেই দুটো পক্ষ ছিল। বিএনপি তার একটা অবস্থান নিয়েছে অ্যান্ড অন্যান্য পার্টিগুলো আরেকটা অবস্থান নিয়েছে। তো এই অবস্থায় তো জাতীয় নির্বাচনেই তো আসলে নির্ধারিত হয়ে যাওয়ার কথা ছিল যে দেশের মানুষ কার পক্ষে আছে, কিভাবে সংস্কার চায়। সেই জায়গায় গণভোটের আয়োজন করা কি আরেকটা প্রতারণামূলক আচরণ ছিল না রাষ্ট্রের? কারণ আপনি তো একটা ভোট হচ্ছে, সেইখানে বিএনপির সংস্কারের সঙ্গে যদি দেশের মানুষ একমত না হয়, বিএনপিকে ভোট দিবে না। আর অন্যদের সংস্কার প্রস্তাবের সঙ্গে যদি দেশের মানুষ একমত হয়, তাদেরকে ভোট দিবে। এই যে গণভোটের নামে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো, রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো হলো, এটা কি আপনি সমর্থন করেন কিনা? জি, ধন্যবাদ নর ভাই। আপনাকে মনে রাখতে হবে যে বিএনপি কিন্তু এই বিতর্কটা প্রথমেই তুলেছিল। এই যে আমরা যে এত সংস্কার কমিশন করলাম, আমরা যে ঐকমত্য কমিশন করলাম, আচ্ছা সংবিধান সংস্কার বা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তো পার্লামেন্টের, তাই না? জি, তো সুতরাং আমরা কেন এই কমিশন গুলো করলাম, বা এই কমিশন গুলোতে বিএনপিও কেন সায় দিল, সবাই আমরা কেন সুপারিশ গুলো হাজির করলাম? কারণ এটা একটা জাতীয় প্রত্যাশা ছিল। তাহলে তো আমাদের আর এই কমিশন করার দরকারই ছিল না। পার্লামেন্টে যে যার, কারণ বিএনপি তো 31 দফা দিয়েছে, প্রত্যেক দলই তো তাদের ইশতেহার দিয়েছে। সো গণভোটটা তখনই প্রয়োজন হয়েছে, কমিশনগুলো তখনই প্রয়োজন হয়েছে, যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সবাই বলেছে সরকারের প্রাইম ডিউটি হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, তার আগে তার কয়েকটা কাজ, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার। যার কারণে এই 11টা বা 13টা কমিশন গঠন করা হয়েছে, 10টা কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটা কমিশনে আমরা অংশগ্রহণ করেছি। সেই কমিশনের সুপারিশ নিয়ে 8 মাস ধরে ঐকমত্য কমিশন করা হয়েছে এবং সেই ঐকমত্য কমিশনের ঐকমত্যের ভিত্তিতে কিন্তু গণভোট আয়োজন করা হয়েছে। এখন একটা জিনিস হচ্ছে নির্বাচনী ফলাফল, আর একটা হচ্ছে রাজনৈতিক সমঝোতা। পৃথিবীতে এই রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আছে। 1990 সালে আপনার মনে থাকার কথা যে আমরা কিন্তু একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছিলাম এবং সেই সমঝোতার ভিত্তিতে কিন্তু সংবিধানে নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেরকম একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়েছিল এবং পরে সংবিধান সংশোধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এগুলো তো হচ্ছে সমঝোতার দলিল। তাহলে আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম কেন? জুলাই সনদের কি ভিত্তি আছে? আপনি যদি সেই সমঝোতার কথাই বলেন, আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের সেটেলমেন্টের কথা বলেন, তাহলে তো আরো আগে আপনার গণভোটে যাওয়ার কথা না। আপনি বসে সেটেল করে ফেলেন। 90 যে বিষয়টা, 90 কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের জন্য গণভোট হয়নি। রাজনৈতিক দলগুলো বসে একটা সমঝোতা করেছে এবং সেই সরকার গঠিত হয়েছে এবং পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। তখন যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে, পারস্পরিক আস্থা কাজ করতে পারে, এখন কেন কাজ করলো না? ক্ষমতার লোভ এই কারণে কি?
সেটা তো আপনারা নিজের চোখে দেখেছেন, কেন সমঝোতা কাজ করলো না? কারণ আমরা তো আমার কাছে মনে 8 হয়েছে মাস ধরে জি আপনি বলেন তারপর বলছি। 8 মাস ধরে তো আমরা সেই চেষ্টাটা করলাম, বিএনপি কে আমরা বোঝালাম যে ভাই আপনারা নোট অফ ডিসেন্ট গুলো রাখেন না। শেষ পর্যন্ত এমনও হয়েছে আমরা একটা ইস্যুতেই বলেছি যে বিএনপি যদি একটা ইস্যুতে ছাড় দেয় তাহলেই ঐকমত্যটা হয়ে যায়। সে একটা ইস্যু ছিল যে বাইকামেরাল পার্লামেন্টে ভোটের ভিত্তিতে পিআর, এই একটা জিনিসে যদি বিএনপি ছাড় দিত তাহলে কিন্তু ঐকমত্যটা হয়ে যেত এবং হয়তো গণভোটের প্রয়োজন হতো না। তো সব কথার মূল কথা হচ্ছে আমরা তো এই গণভোটের ব্যাপারে বিএনপি প্রস্তাব দিয়েছে। এখন আপনি যেটা বলেছেন দুটো কথা এখানে, একটা হচ্ছে পার্লামেন্টে বিএনপি যে 2/3 মতামত পেয়েছে এর ভিত্তিতে তার একটা খুব মানে শক্তি তৈরি হয়েছে, সে তার মন মতো করে সংস্কার করতে পারবে, এটা তার একটা গণরায় ম্যান্ডেট। আবার একই সাথে গণভোট যেটা হয়েছে, গণভোট কিন্তু একটা স্পেসিফিক ম্যান্ডেটের ভিত্তিতে নেওয়া হয়েছে। সুতরাং গণভোটেরও একটা সম্মান বা মর্যাদা, যেহেতু এটা বুঝতে পারছি। আসলে আসলে ভোট এই দিয়েছে গণভোট যেহেতু হয়ে গেছে, কাজে এখন আসলে যৌক্তিকতা নিয়ে কথা বলে খুব এটা একটা তো ধরেন একটা জিনিস খুব পরিষ্কার, যেটা বাংলাদেশে কেউ খোলাসা করছে না, এই বিএনপিকে জিম্মি করা হয়েছিল। যদি বিএনপি এই গণভোট তথাকথিত সংস্কার, আমি তথাকথিতই বলবো, এই সংস্কার কোনো রাষ্ট্রের কোনো মৌলিক পরিবর্তন আনার সংস্কার না। এই সংস্কার হচ্ছে আপনি পলিটিক্যাল পাওয়ার গেমে কখনো কখনো বড় শক্তিকে ছোট শক্তির হাতে জিম্মি হয়ে যেতে হয়। বিএনপিকে জিম্মির হ্যাঁ, কথা বলছি। সেটাই বলছি, সেই জায়গায় বিএনপিকে জিম্মি করা হয়েছিল। এই সংস্কার আমি একটু শেষ করি মঞ্জু ভাই, বিএনপি যদি এই সংস্কারে রাজি না হয় এবং এই গণভোটে রাজি না হয় তাহলে তো নির্বাচনই হয় না। এটা মঞ্জু ভাইও জানে, দুদু ভাইও জানে, আমরা সবাই জানি যারা খোঁজ খবর রাখি। কিন্তু কেউ পরিষ্কার করে বলছেন না যে বিএনপিকে সেখানে জিম্মি করা হয়েছিল। আমি বলছি তো, আমি দায়িত্ব নিয়েই বলছি, বিএনপি যদি রাজি না হতো আপনার এই তথাকথিত সংস্কার এবং এই হাবিজাবি গণভোটে, তাইলে আপনার এই নির্বাচন একটু কি ব্যাখ্যা পাওয়া যাবে মঞ্জুর রহমান মঞ্জু? জি, মারুফ ভাই ওনার মানে পার্শিয়াল মন্তব্য উনি করতেই পারেন, ওনার একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে উনি বলতেই পারেন। প্রশ্ন হচ্ছে যে বিএনপি জিম্মি হওয়ার তো কোনো প্রশ্ন নাই। আপনি দেখেন রাজপথে আন্দোলন হয়ে কিন্তু রাষ্ট্রপতি অপসারণের একটা দাবি উঠেছিল, কিন্তু বিএনপি ডিনাই করাতে সেই দাবিটা হয় না। তাহলে বিএনপি এখানে জিম্মি হলো না কেন? এরকম ভাবে অনেকগুলো বিষয় হয়েছে। বরং উল্টাটা আমার কাছে মনে হচ্ছে মারুফ মল্লিক ভাই উল্টাটাই বলছেন। বরং আমরা দেখেছি অনেক কিছু একমত হওয়ার পরে সব দল একমত হয়েছে, কিন্তু বিএনপি না হওয়াতে সেটা আমরা করতে পারি নাই। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। কেন মানে সব দল একমত হবে বিএনপি হবে না, তাহলে কেন আপনারা মেনে নেবেন সবাই? না না, প্রশ্নটা তো সেখানেই। একটা কথা এসেছে না যে 90-তে সবাই একমত হয়েছিল, এজন্য তো আর গণভোট লাগে নাই। এখানে আমরা সবাই একমত হই নাই। দেখেন কোন কোন বিষয়ে বিএনপি দ্বিমত করেছে। বিএনপি দ্বিমত করেছে আপনার দুদক, তারপরে আপনার প্রধান নির্বাচন কমিশনার, তারপরে আপনার পিএসসি চেয়ারম্যান বা পিএসসি গঠন, এগুলোতে আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের অধীনে থাকবে না, এটা একটা কমিটি ফর্ম করবে। বিএনপি এটাতে আপত্তি করেছে। বিএনপি চেয়েছে এটা প্রধানমন্ত্রী লেডেড বাই এটাই উনি করবেন। তা আমরা তো এখানেই চেয়েছি দুদককে যদি আপনি স্বাধীনতা না দেন, বিচার বিভাগকে যদি স্বাধীনতা না দেন, বিচার বিভাগের নিয়োগ যদি বিচার বিভাগের হাতে প্রত্যর্পণ না করেন, তাহলে তো সরকার হয়ে যাবে, একদলীয় হয়ে যাবে এবং সেটা ফ্যাসিবাদী শাসন হবে। এখানেই তো পার্থক্য, অন্য কিছু তো না। আপনি দেখেন একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি বলেছে, এটা তো অত্যন্ত যৌক্তিক। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা বর্তমান যে একটা পার্লামেন্ট আছে ওইটারই যাতে রেপ্লিকা না হয়, ওইটাতে যাতে আমরা এই ডিবেটগুলো আমরা শুনেছিলাম এবং বাস্তবতা হচ্ছে যে এই সরকারের বয়স 4 মাস এবং এখনো সরকারের কোনো মহল থেকে আলোচনার পথ বন্ধ, এই শব্দটাও বলা হয়নি। তার মানে কথাটা তো মারুফ মল্লিক ভাই পুরো উল্টাটাই বললেন, বরং আমরাই বিএনপির সাথে জিম্মি হয়েছি। আমি একটু পরিষ্কার হই বিএনপির কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান যেহেতু এখানে আছেন, যেন শামসুজ্জামান দাদু আপনি পুরো আলোচনা শুনলেন। 3টা বিষয় এখানে এসেছে। প্রথমত হচ্ছে গণভোটের যৌক্তিকতা। হ্যাঁ, আমরা যখন প্রতিবেদন তৈরি করতে যাই সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞেস করি যে গণভোটের বিষয়টা আপনারা কতটা জানেন, তারা একটা জিনিসই বলেন, গণভোট মানে হ্যাঁ মানে পরিবর্তন, না মানে আগের মতোই। অর্থাৎ ভেতরে কন্টেন্ট নিয়ে তাদের মাথা ব্যথা নেই, হ্যাঁ মানে পরিবর্তন, এটা তারা বিশ্বাস করেন। তো 3টা বিষয়। প্রথমত গণভোটের যৌক্তিকতা আপনি অন্তত কতটা দেখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপিকে জিম্মি করা হয়েছিল নাকি বিএনপি আসলে জিম্মি করেছিল বাকিদের। ঐক্যমত্য কমিশন যতদিন চলছিল জিম্মি শব্দটা আমরা শুনিনি, নির্বাচনের পরে এসে জিম্মি শব্দটা শুনতে হচ্ছে। জি, এখন এই অবস্থায় ওই সময়কার যে প্রেক্ষিতটা ছিল সেটা একটু
অন্য ধরনের ঘটনা মনে হতে পারে, এই যেমন প্রতারণা শব্দটা এসছে জি বা অন্যান্য অনেক প্রসঙ্গ, জিম্মি হওয়ার প্রসঙ্গ এসে। বিএনপি গণঅভ্যুত্থান পরবর্তীতে মুখ্য যে জিনিসটা হচ্ছে মানে জনগণের ম্যান্ডেটটা নেওয়া, অর্থাৎ একটি ফেয়ার ইলেকশন হোক, যেখানে সাধারণ মানুষ যে ভোটাধিকার 20 বছর হারিয়েছিল সেই ভোটাধিকার যেন ফিরে আসে এবং তার মধ্য দিয়ে যেন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক। এমন না কিন্তু বিএনপি ক্ষমতা চাচ্ছে, বিএনপি এটা ম্যান্ডেটটা বিএনপি চাইছে, সেই জায়গাটায় নানান কায়দায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, গণভোট থেকে শুরু করে সংস্কার অন্যান্য প্রসঙ্গগুলো এতবার সামনে নিয়ে আসা হয়েছে, যদি আপনি এটা না মানেন, না শোনেন, না বলেন, তাহলে পরে ক্রমান্বয়ে এটা পিছাতে থাকবে। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে ঐক্যমতের প্রসঙ্গ তো আছেই, 3 মাসের মধ্যে নির্বাচন কিন্তু করা অসম্ভব কিছু হয়ে দাঁড়ায়, কিন্তু এটা 18 মাস লেগে গেছে। এবং 18 মাসের যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে শক্তিগুলো নিশ্চিত ছিল যে নির্বাচনে গিয়ে তারা খুব একটা ভালো করবে না, নির্বাচন না হলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন নিয়ে একটা পূর্ণ পরিস্থিতিতে তারাই ক্ষমতা যেটা লিড করেছে আমরা জানি 11 মাস, মানে তারাই মনে হয়েছে ডক্টর ইউনূসের সবকিছু মানে করাচ্ছে ডক্টর ইউনূস সাহেব। এর থেকে বেরিয়ে আসার যে পথটা সেটা ছিল নির্বাচন, এবং বিএনপি সেই নির্বাচনের মধ্যে গিয়ে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসে। এখন প্রশ্ন আছে বিএনপি পার্লামেন্টে কি করবে, এটা কিন্তু এই প্রশ্নটা সামনে আসবে। বিএনপি তো এখন অ্যাবসলিউট মেজরিটি, সংবিধান সংস্কার বলেন, সংযোজন বলেন, বিয়োজন বলেন, সব কিন্তু বিএনপি এককভাবেই করতে পারে। সংস্কারের প্রসঙ্গ এগুলো পার্লামেন্টে আপনার সে করতে পারে। বিএনপি একচুলও নড়ে নাই জুলাইয়ের সংস্কার থেকে বা সনদ থেকে, অঙ্গীকারবদ্ধভাবে তারা বলেছে যে বিএনপি এটা করবে। সবেমাত্র 2টা সেশন চলছে, একটা গেছে আরেকটা চলছে। এখনই বিএনপি সম্বন্ধে সেসব বা সরকার সম্বন্ধে, পার্লামেন্ট সম্বন্ধে যেসব বিভিন্ন মহল থেকে মন্তব্য করছে, আমি বলবো মন্তব্যের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে আওয়ামী ঘরানার রাজনীতিকে আমরা সমৃদ্ধ করছি না আওয়ামী ঘরানার বাইরে রাজনীতি সমৃদ্ধ করছে। এই প্রসঙ্গে একটু সতর্কতা থাকলে আমার মনে হয় যে আমরা নতুন কিছু করতে পারবো। এখন যেমন বলি যে বিএনপি বা বিরোধী দল মানে সরকারি দল, বিরোধী দল অন্য যে কোনো সময় থেকে কিন্তু পাশাপাশি চলার একটা প্রবণতা এই দেশের রাজনীতিতে রয়েছে। কথা বলার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সংযত, দু একটি কথা একটি দিক ওদিক হল, এটা একটা পজিটিভ দিক। আমরা গণতন্ত্রের অভিযাত্রায় যেতে পারি, সেখানে সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে, এটা আনুষ্ঠানিক। এর বাইরেও অনেক পেশাজীবী থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমি যদি ওই কথা বলার পরিস্থিতিটা ওপেন রাখতে পারি, তাহলে পার্লামেন্টের বাইরেও একটা চর্চা কিন্তু থাকবে। একদম একদম সেই জায়গাটা আমরা সামনের দিকে এগোতে পারি। জি, আর একটা বিষয় একটু যুক্ত করি, নতুন আলাপে ঢুকি। মারুফ মল্লিক, আপনি পুরো আলাপে আছেন এবং আপনি নিজেও প্রশ্ন করতে পারেন। আমি কি একটা প্রশ্ন করতে পারি মারুফ ভাইকে এবং দুদু ভাইকে একসাথে? হ্যাঁ প্লিজ, ছোট করে। জি জি, আপনি আগে শুরুতে কাকে করছেন? না, দুইজনকে করে যিনি জবাব দেন আর কি। ধরেন দুদক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারপরে হচ্ছে আইন বিভাগ না বিচার বিভাগ এবং পিএসসি, এই ধরনের যে আমরা 5টি বা 6টি সাংবিধানিক প্রতিষ্ঠানের আমরা এক ধরনের সরকারের চাইতে আলাদা মানে সেপারেশন চেয়েছিলাম। এটা যদি বিএনপি মেনে নেয়, কি সমস্যাটা কি হবে তাদের? মানে তাদের এই 2/3 ক্ষমতা প্রয়োগে তারা সংকট বোধ করছে কেন? এই যে বলছেন জিম্মি করা, এটাতে জিম্মি করা মনে করছে কেন? আমরা তো চাই যে বিচার বিভাগটা সরকারের কর্তৃত্বের বাইরে থাকুক, দুদকটা সরকারের কর্তৃত্বের বাইরে থাকুক, পিএসসি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনটা সরকারের মানে কর্তৃত্বের বাইরে থাকুক। এটা চাইলে এটা বিএনপি কে জিম্মি করা হবে কেন? এই ধরনের ধারণা কেন করছেন ওনারা? সেটা একটু আমি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। মারুফ মল্লিক যদি একটু ব্যাখ্যা দেন। যদিও আমরা স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা আগে দিক। হ্যাঁ, তাহলে শামসুজ্জামান দুদু আপনি যদি একটু ব্যাখ্যা দেন ছোট করে। জি, কথা বলি যে এই সরকার নির্বাচিত, এই সরকার
জনগণ কর্তৃক সমর্থিত। জি। এই সরকারের উপরে আমি এই আস্থাটা কেন রাখতে পারছি না যে দুদক সহ যে প্রতিষ্ঠানগুলোর নাম মঞ্জু ভাই বলছেন, সেখানে ভালো লোক আসবে না। জনগণ যখন এই সরকারকে বিশ্বাস করছে, আস্থায় রাখছে এবং সম্মানের সঙ্গে রাখছে, সেই জায়গায় বিরোধী দল কেন অন্য ঘটনা সংবিধানের বাইরে গিয়ে মানে আরেকটি কমিটি করে বা অন্যভাবে আমি আরেকটা করতে পারবো? অর্থাৎ বিএনপি করলেই সেটা গণবিরোধী, মানে যেটা আমি মানে সংক্ষেপে বলি, বা এটা জনসমর্থিত না, এটা তো ঠিক না। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ধারাবাহিকভাবে মানে যে ধারণাটা গুলো আমাদের এখানে মজ্জাগত হয়ে গেছে, সেটা হচ্ছে সরকার আসবে, কিন্তু সরকার আবার তার ইচ্ছা মতো কাজ না করে অন্যের মানে পরামর্শ এই অনুযায়ী- অভিজ্ঞতা দিয়ে তো এই দেশের মানুষকে যেতে হয়েছে। হ্যাঁ, তারা যে তো- আমি একটু উত্তরটা দিই। এই প্রবণতা। আমি সেটাই বলছি, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমি- দাঁড়িয়ে আমি গেলাম? আমি একটু শুনিনি আমি শেষ করি। জি জি প্লিজ। এখন অনেকে আবার আওয়ামী লীগের মতো যে বিএনপি একদলীয় এবং ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত, 4 মাসের ভিতরে এমন কোনো ঘটনা হয়নি। এখনই আওয়ামী লীগের যে ভূত, সেটা মানে বিএনপির গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা মানে মানসিক সংস্কৃতিতে খুব বেশি পরিবর্তন হতে পারছি কিনা, এটা একটু ভেবে দেখার বিষয়। আচ্ছা, মারুফ মল্লিক কিছু যুক্ত করবেন ছোট করে। জি, আমি যেটা বলতে চাচ্ছি, এটা কেন মেনে নেওয়া যাচ্ছে না, কারণ যৌক্তিকভাবে মেনে নেওয়া সম্ভব না। এখন মঞ্জু ভাই হয়তো আমার কথায় শুনে মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের মনে যে দুরভিসন্ধি ছিল একটি দুর্বল সরকার গঠন করার, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশেই যেই দল ক্ষমতায় আসে তার নিয়ন্ত্রণের বাইরে রাষ্ট্র পরিচালিত, সরকার পরিচালিত হয় না। সো বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, দুদক বলেন, পিএসসি বলেন, বিচার বিভাগ বলেন, তাদের অধীনেই থাকবে, তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারাই নিয়োগ দিবে। আপনারা যেটা জোরালোভাবে সংস্কার প্রক্রিয়ায় বলেন নাই, জবাবদিহিতা, সেই সরকারটা কতটুকু জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, এই প্রস্তাব সংস্কারে পরিষ্কারভাবে ছিল না। আর দ্বিকক্ষের যে ধারণাটা নিয়ে এসেছে, এটা আমার কাছে সঠিক মনে হয় নাই, কারণ আমাদের দেশে ফেডারেল সরকার পদ্ধতি নাই। বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকে, সেখানে ফেডারেল একটা সিস্টেম থাকে, কেন্দ্রীয় সরকার থাকে। এখন সেইখানে তৃতীয় একটি পার্ট হিসেবে আপনার দ্বিকক্ষ গঠন করা হয়, উচ্চ কক্ষ গঠন করা হয়, যারা আসলে চেক অ্যান্ড ব্যালেন্সের কাজটা করে। আপনার যে কেন্দ্রীয় যে পার্লামেন্ট থাকে, ধরেন আপনার দিল্লিতে বা আমি বার্লিন, জার্মানির যদি উদাহরণ দেই, বার্লিনে ওদের যে বুন্দেসটাগ আছে এবং তাদের যে ফেডারেল সরকারগুলো আছে, এর বাইরে তাদের একটা কক্ষ আছে যেটা আনুপাতিক হারে বন্টন করা হয়। এখন ওই যে পার্লামেন্ট আছে, তারা কি করছে, বুন্দেসটাগের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বাতিল করে দেয়। আমাদের দেশে সেটা তো নাই। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, খুব বড় বড় ভালো ভালো কথা বলে ভুল বোঝানোর অবকাশ তো আর নাই, সেই দিন আর নাই। মঞ্জু ভাই, আপনারা রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন, বাংলাদেশের মানুষ বুঝে যে আচ্ছা, আপনারা কি করতে চান। হ্যাঁ, তাহলে আমি মনে করি আপনাদের আমি কি একটু বলবো? এই শেষ করে নিই তারপরে। আমি মনে করি আপনাদের এই সংস্কার প্রক্রিয়া যেটা নিশ্চিত করা উচিত ছিল, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য দল আসুক, তারা যেন জবাবদিহিতা করতে বাধ্য হয়। এখন আপনারা কি বলবেন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে থানায় গেলে আসলে সুবিচার পাওয়া যায় না, পুলিশ বিভাগ দুর্নীতিগ্রস্ত? তাইলে এক কাজ করো, পুলিশ বিভাগকে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে তুলে নিয়ে একটা কমিশনের হাতে দিয়ে দাও, স্বচ্ছ নিরপেক্ষ কমিশন, যারা পুলিশ বিভাগ পরিচালনা করবে। তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? আপনাকেও তো সরকারের প্রধান বানাই দিলে আপনিও পারবেন না। একদম, মঞ্জু মারুফ ভাই। মল্লিক আপনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন, খুব সংক্ষেপে মুজিবুর মঞ্জু, আপনি যদি কিছু যুক্ত করা থেকে করবেন, তারপর অন্য বিষয়ে যাবো। জি। আমি 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 খুব হতাশা প্রকাশ করছি যে মারুফ ভাই বিএনপির 31 দফাটাই পড়ে দেখেন নাই হয়তোবা। বিএনপির 31 দফাতে এই সমস্ত সেপারেশন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে এগুলো পরিচালনার মানে অঙ্গীকার করা হয়েছিল। আমরা যে তাহলে বিএনপি কেন সংস্কার প্রস্তাব দিল? এদিক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো বিএনপির 31 দফারই মানে বক্তব্য। এবং আপনি দেখবেন বিএনপির 31 দফার প্রথম দফায় হচ্ছে সংস্কার কমিশন গঠন করবেন। হোয়াট ডু ইউ মিন বাই সংস্কার? সংস্কার তো এই জন্যই হয়েছে যে আমাদের ট্রেডিশনাল পদ্ধতি, সরকারগুলো দুদককে নিয়ন্ত্রণ করে, দুদক করা হয়েছে অ্যাকাউন্টেবিলিটির জন্য। উনি যে জবাবদিহিতার কথা বললেন, জবাবদিহিতার জন্য তো দুদক, জবাবদিহিতার জন্য তো বিচার বিভাগের সেপারেশন, জবাবদিহিতার জন্য তো মানবাধিকার কমিশনের স্বতন্ত্র সত্তা, এবং নিয়োগ প্রক্রিয়া মানে যে প্রশ্ন ফাঁস হয়, এই যে নিয়োগের জটিলতা হয়, এগুলো তো ওই নিয়ন্ত্রণের কারণে হয়। এবং আমাদের যে মানে আমরা এই ভরসাটা কিভাবে পাচ্ছি যদি এটা সরকার হাতে না থেকে অন্য কোনো এন্টিটির কাছে যায়, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে? অন্য কোনো এন্টিটির অন্য এই যে একটা ভুল, এগুলো হচ্ছে এক ধরনের
ছলচাতুরি, অন্য কোনো এর কাছে তো যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে বিকল্প কি কথা হতে পারে? হয়েছে জি। একটা কথা হয়েছে যে প্রস্তাবটা ছিল এরকম যে একটা কমিটি থাকবে, সেখানে প্রাইম মিনিস্টার লিড করবে কমিটি, বাট সেই কমিটিতে লিডার অফ দি অপোজিশন থাকবেন, বিরোধী দলের সংসদ সদস্য থাকবেন, সরকারি দলের সংসদ সদস্য থাকবেন। এইভাবে একটা কমিটির মাধ্যমে এবং সেটা ওই হবে, যেটা কমিটিতে হবে আরো অরাজনৈতিক লোক রাখার প্রস্তাব ছিল আপনাদের, সুশীল সমাজের লোক ঢুকানোর আরে প্রস্তাব ছিল ভাই, আপনাদের। আপনি 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 বেসিক কনস্ট্রাকশনে আসেন। বেসিক কনস্ট্রাকশনটা হচ্ছে এখন যে ট্রেডিশনাল পদ্ধতি আছে এই পদ্ধতিতে না গিয়ে একটা ডিফারেন্ট লুকে করা, যে সিইসি যিনি হবেন উনি অপোজিশন দুই দলের পক্ষ থেকে গৃহীত হবেন। তারপরে দুদকের চেয়ারম্যান যিনি হবেন, দুদকের কমিশনার যারা হবেন, তারা উভয় দলে মেনে নেবেন। এই ট্রেডিশনটাই আমরা নতুন করে তৈরি করতে চেয়েছিলাম, এটা বিএনপির 31 দফার আলোকেই। এখন ভাই ক্ষমতায় আসলে যদি কেউ নিজের অঙ্গীকার ভুলে যায় এবং ক্ষমতায় আসার পরে যদি বলে যে সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে, তখন তো কিছু বলার নাই। সংবিধান অনুসারে তো শেখ হাসিনাও বাংলাদেশে আমাদেরকে সংবিধান বুঝিয়ে ক্ষমতায় ছিলেন। দুর্ভাগ্যের জায়গা হচ্ছে সেটাই যে 17 বছর 18 বছরে আমরাই অঙ্গীকার করেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি রাষ্ট্রটা আগের মতো চলবে না, রাষ্ট্র নতুন করে নতুন ভাবে হবে, এই যে গুম খুন হবে না। বুঝতে পারছি। এই যে মুজিবুর দেখেন, রহমান, গুম আপনি খুন- আপনি আপনি খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। সেক্ষেত্রে একটা বিষয় এক মিনিটে উত্তর দিতে পারবো? ছোট করে তাহলে হ্যাঁ, please। ছোট করে বলি। মঞ্জু ভাই, আপনি যে বিএনপির 31 দফা কথা বললেন, আপনারা যে উদাহরণটা নেন বিএনপির 31 দফা বারবার, আপনারা যদি বিএনপির 31 দফা মেনেই নেন তাহলে তো সংস্কার জুলাই সনদ নিয়ে এত দীর্ঘ আলোচনা কালক্ষেপণের কোনো প্রয়োজনই ছিল না। তাই এই যে এই ঐক্যমত কমিশন যা হয়েছে এগুলো তো সব অযৌক্তিক। মারুফ ভাই, আপনি তো কমিশনে ছিলেন না, আপনি তো জাস্ট বাইরে থেকে ধারণা করে কথা বলছেন। 31 দফায় তো বিএনপি এখন মানছে না রে ভাই, আমি তো সেটাই বলছি। কোথায় মানছে না বিএনপি আমরা তো 31 31 দফা দফা? মানতে ওই যে চাচ্ছি। সংস্কার ইস্যুর কথা বলছি 31 ওই প্রথম। না না, ওনারা 31 যেটা দফা, বলতে 31 চাচ্ছেন দফার বিএনপি 31 দফা আপনি- পালন আপনি- করবে তাদের মতো করে। আপনি যুক্তির বাইরে কথা বললে তো হবে না মারুফ ভাই। আপনি যত নামি দামি সাংবাদিক হন, যুক্তির বাইরে গেলে তো আপনার কোনো মূল্য নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপির প্রথম বক্তব্য হচ্ছে সংস্কার করা হবে, আর বিএনপি এখন করছে কি সংশোধন আর সংস্কার তো এক জিনিস না রে এই ভাই। ব্যাখ্যা তো বিএনপির পক্ষ থেকে এসছে, আগেই দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটা। এই জন্যই তো বলছি, আপনি ক্ষমতায় আসার পরে আপনার ব্যাখ্যা পরিবর্তন হয়ে গেলে তো কিছু করার নাই। আচ্ছা শুনেন, আমি আপনাকে একটা সমাধান দিয়ে দিই। জি। সমাধান হচ্ছে 70% মানুষ গণভোটে রায় দিয়েছে, আর বিএনপি কে আবার 2/3 মানুষ ক্ষমতা পরিচালনা রায় দিয়েছে। এখন বিএনপির চয়েস, বিএনপি যদি মনে করে 70% কথা শুনবে না, সে 52% রায় নিয়ে এসে রাষ্ট্র চালাবে, সেটার কনসিকুয়েন্স বিএনপি ভোগ করবে। আমরা বিএনপি কে এটা যেন ব্লেম করব, অসুবিধা কি? রাজনীতি তো হচ্ছে যুক্তি এবং মানুষের সমর্থনের জায়গা একদম থেকে। একদম, এটা খুব চমৎকার একটা সমাধানের কথা আপনি বলেছেন। একটা বিষয় একটু বলে রাখি। জি। শুনেন, বিএনপি 52% মানুষের রায় নিয়ে 2/3 ক্ষমতা পেয়েছে তো, জি। এটা সত্য। বিএনপি চাইলে সংবিধান পুরাই বদলে ফেলতে পারে, বিএনপি চাইলে নির্বাচনও বাতিল করে দিতে পারে, বিএনপি সংবিধানের খোল নলচে পাল্টে দিতে পারে। এখানে তো কিন্তু জনগণ BNP তো সেটা বড় করবে কিনা? স্টেক হোল্ডার, জনগণকে তো সেটা মানতে হবে। হ্যাঁ, জনগণ তো এখন BNP পর্যন্ত যা যদি পাচ্ছে 4 মাসে 70 সরকারের কাছ থেকে, তাতে কি আপনার মনে হচ্ছে যে জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ কিছু কারণে হলো? না তা না তো না, না। আমরা সেই অযৌক্তিক জি। কথা কেন বলবো রে ভাই? হ্যাঁ, তার আমরা মানে- বলছি যে আমরা এখনো আস্থা রাখতে চাই বিএনপির প্রতি। আমরা এখনো বলছি না, দুদু ভাই যেটা বলেছেন, বিএনপি যে অঙ্গীকার করছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে, হ্যাঁ গুড, আপনারা বাস্তবায়ন করলে তো আমাদের বক্তব্যগুলো ফাও হয়ে যাবে, মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। একদম অসুবিধা কি? একদম। আমি একটা আমরা- বিরতিতে যাব। আমরা তো বিরতিতে চাচ্ছি যাওয়ার আপনারা সেটা আগে, বাস্তবায়ন করেন। হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করে রেখে যাই সবার উদ্দেশ্যেই। তবে শুরুটা করবো শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে বিরতির পর এসে। প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা যখন রাজনীতি বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, তারা প্রায় বলেন যে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোই। কারণ মুক্তিযুদ্ধের চেতনা কার সেটা নিয়ে যেমন ভাগ বাটোয়ারা হয়েছে, জুলাই চেতনা নিয়েও ভাগ বাটোয়ারা শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেকটা দল আসলে নিজের করতে চেয়েছিল, তার ফলাফল হিসেবে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি এই 2 বছরেও। জুলাই আকাঙ্ক্ষা এই 2 বছরের মধ্যে আলোর মুখ দেখতে না পারার অন্যতম কারণ হচ্ছে জুলাই তুমি কার, এটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের করতে চেয়েছে। একটু কি ব্যাখ্যা দেবেন, এটাই কি আসলে পিছিয়ে পড়ার কারণ? গণতন্ত্রের ফেরা। আমি সবকিছু বাদ দিলেও জি। এই দেশে এখন জনগণের নির্বাচিত পার্লামেন্ট আছে, জনগণের নির্বাচিত সরকার আছে, জনগণের সেই সরকার পার্লামেন্টের কর্মসূচি যেটা মঞ্জু ভাই বারবার উল্লেখ করেছে, সেটা 31 দফা আছে। সময় 4 মাস চলছে, প্রায় শেষের দিকে। এই সরকারের প্রতি আস্থা, বিশ্বাস, সম্মান, এগুলো সবই
এখনো পর্যন্ত অটুট আছে। বিতর্ক, ভিন্ন চিন্তা, এগুলো হচ্ছে গণতন্ত্রের অন্যতম দিক। জুলাই সনদ কতটুকু হলো, কতটুকু হয় নাই সংস্কারের প্রশ্নে, সেই আলোচনা যখন তীব্রভাবে থাকবে, তখন বুঝতে হবে যে জুলাইয়ের যে লক্ষ্য, ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পথে দেশ পরিচালনা, মানে বৃহৎ অর্থে সেটা ঠিক আছে। এখন যে আলোচনাগুলো হচ্ছে জি সেটা আমার কাছে মনে হয়েছে ভিন্ন মত থাকতে পারে। বিরোধী দল, সরকারি দল, পেশাজীবী, তারা তাদের মতো করে ব্যাখ্যা করতে পারে, কিন্তু সবাই এক জায়গায় আছে, সেটি হচ্ছে জুলাই সনদ, গণতন্ত্র, মানুষের অধিকার, এই জায়গাগুলো যেন নষ্ট না হয়। যে কারণে যারা কথা বলছেন স্ব জায়গায়, সরকার যেমন আছে তার শোনার ধৈর্য, তার সংশোধন হওয়ার মানে চরিত্র, এবং বিরোধী দলও এখন কিন্তু আগের যে কোনো বিরোধী দলের থেকে, আমি একটু আগে বলেছি, এটা আপনি খুব পজিটিভলি দেখছেন এবং আপনি আসলে ইতিবাচকভাবে ভাবতেও চাইছেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আসলে কি দেখেন, বাস্তবতা কি দেখেন? পার্লামেন্টে একটা ছবি আমরা দেখি, পার্লামেন্টের বাইরে গিয়ে আমরা আর এক ধরনের মানে বক্তব্যগুলো শুনি, এবং দুটোর মধ্যে আমরা তেমন কোনো মিলই পাই না, এবং বলা হচ্ছে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, সেরকম শিরোনাম আমাদের করতে হয়েছে। কি বলবো? এটা এইভাবে ফ্যাসিবাদের পথে আসছে মানে হাসিনার পথে আসছে। হ্যাঁ। হাসিনার 20 বছর, বিএনপি 4 মাস। 4 মাস 4 মাসে আমি হাসিনার বিষয়টি বিএনপির ঘাড়ে দিয়ে দিচ্ছে, মানে এইটা বুঝে দিচ্ছি না বুঝে দিচ্ছি, নাকি তার যে দিচ্ছে তার প্রবণতাকে মানে মানুষকে বিভ্রান্ত করে তার জায়গাটা নেওয়া, এটা কোনটা, এটা আমার কাছে পরিষ্কার না। সেই জন্য সময় এবং আগামী দিন এবং কর্মসূচি, এইগুলো আপনাকে একটু বিশ্লেষণের ভেতরে রাখলে ভালো। হ্যাঁ, বিএনপির কাছে প্রত্যাশা পাহাড় সম। গত 20 বছরের যে ঘটনাগুলো, সেই ঘটনা যেমন আমি বলি যে আওয়ামী লীগ যে প্রবণতাটা ইয়ে করতো, যে বিএনপি জামাতের খপ্পরে পড়ছে, অথবা জামাত বাংলাদেশের রাজনীতি কলুষিত করে ফেলেছে। আরে ভাই, জামাত তো জামাতের রাজনীতি করবে, বিএনপি বিএনপি রাজনীতি করবে, কিন্তু একটা সিল মেরে দিয়ে আওয়ামী লীগ একক সুরে কর্তৃত্ব, এই করতে করতে তারা কর্তৃত্ববাদের একটা মডেলে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি বলছি আশাবাদটা এই জন্যই নিতে হবে, মঞ্জু ভাইয়ের সঙ্গে আমার অনেক ফারাক থাকতে পারে, কিন্তু তার কোনো ভালো জিনিস নাই, তার কোন কথাই শোনা যাবে না, বা আমার কথা মঞ্জু ভাই শুনবেন না, তাহলে তো খুব বেশি নতুন কিছু হলো না। এই জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাইয়ের যে অর্জন আমাদের কি শিক্ষা দেয়? শিক্ষাটা যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে আমাদের যেতে হবে। মোটা দাগের কথা বলছে, আর সংস্কারের বিভিন্ন পথ, বিভিন্ন লক্ষ্য, বিভিন্ন জায়গা এগুলো আছে, যেমন গণভোটের প্রশ্ন থাকতে পারে, পার্লামেন্টে আলোচনা, নানান জিনিস থাকতে পারে। তবে মোটা দাগ আমার কাছে মনে হয়েছে আশাভঙ্গ হওয়ার এখনো পরিস্থিতি তৈরি হয়নি। মানবপুর, আপনার কাছে আসবো, তার আগে আরেকটা ছোট বিষয় একটু মঞ্জুর মঞ্জু আপনার মতামতটা নিয়ে তারপর আসবো। দেখুন, আপনি কথা বলছেন এবং শামসুজ্জামান দুদু কথা বলছেন, আপনাদের কথার মধ্যে ভীষণ রকম পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে এবং মানুষ হয়তো আপনাদের আলোচনা শুনলে আশাবাদী হবে, কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা 11 দিনের কোনো সংবাদ সম্মেলন কভার করতে যাই, তখন এমন কিছু বক্তব্য শুনি তাতে মনে হয় সরকারের বয়স অন্তত 3-4 বছর হয়ে গেছে এবং এই মুহূর্তে সরকার আসলে ব্যর্থ। নানা কিছু আমরা মানে এটা হয়তো আপনি বলেন না, আপনি হয়তো হিসেব করে বুঝে আপনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বলেন, কিন্তু দলের তো সবার কাছ থেকে আমরা তেমনটা পাই না। মিয়া গোলাম পরোয়ারের এমন কিছু বক্তব্য আমরা আসলে শিরোনাম দেখি যেটা আসলে হতাশ হতে হয়, পরবর্তীতে আমরা ব্যাখ্যা শুনতে চাই। আপনার কি মনে হয় না একটু কি অসহিষ্ণুতার দিকে আমরা হাঁটছি? জুলাই অভ্যুত্থানের পর থেকেই আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং অসহিষ্ণুতা কাজ করছে। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা হঠাৎ করে এমন একটা পরিবেশ পেয়েছি, হঠাৎ করে যখন মানুষ একটা স্বাধীন একটা পরিস্থিতি পায়, তখন তো একটা এক্সপ্রেশন অফ মুডটা নানা রকমের ফ্ল্যাকচুয়েট করে। তবে আমি আপনাকে একটা কথা বলি, এখানে বারবার যেটা বলা হচ্ছে যে বিএনপি 4 মাসের সরকার, আমি কিন্তু বিএনপি কে 4 মাসের সরকার বলি না, আমি বলি বিএনপি কে 22 মাসের সরকার। কারণ 18 মাস যেটা ছিল, সে 18 মাসে আপনি যদি দেখেন যে বিএনপি বাংলাদেশের রাজনীতি লিড করেছে কিভাবে,
দেখেন 18 মাস কিন্তু শুরুটাই ওই সময় হয়েছে তো বেগম আমাদেরকে খালেদা বলতো যে জিয়ার। মানে ওই সময় অন্তর্বর্তী সরকারের নেপথ্যে সবচেয়ে শক্তিশালী ছিল জামাত ইসলামী, অর্থাৎ জামাত ইসলামী তখন সবচেয়ে প্রোটাগনিস্ট রোল প্লে করেছে অন্তর্বর্তী সরকারের সময়, এটা আমরা শুনি আর কি। আমি আপনাকে বলছি জামাত ইসলামী কিন্তু তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে অনেক পরে। আচ্ছা। 18 মাসের শুরুটাই হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে। 18 মাসের শুরুটাই হয়েছে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর জেল থেকে মুক্তি দিয়ে। হ্যাঁ, জামাতের লোকেরাও মুক্তি পেয়েছে। অর্থাৎ 18 মাসের সরকারে আপনি যদি দেখেন, যদি একদম ভুলে না যান স্মৃতি, তাহলে দেখবেন প্রত্যেক ক্ষেত্রে বিএনপি জামাতের একটা প্রাধান্য ছিল। আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি, আমরা দেখতাম যে বিএনপি জামাত আর এনসিপি এক পাশে বসেছে, বাকি আমরা সবাই এক পাশে বসেছি। এবং আমরা কিন্তু সেখানে হাসি ঠাট্টা করে এটাও বলতাম যে ওই তিনটা দল হচ্ছে সিকিউরিটি কাউন্সিল আর আমরা হচ্ছে জেনারেল কাউন্সিল, মানে জাতিসংঘের এইভাবে পার্থক্য করতাম। আপনি দেখবেন জাতিসংঘে যখন সরকার প্রধান গিয়েছেন, সেখানেও বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি নিয়ে গিয়েছেন। এবং এইভাবে আপনি যদি নিয়োগ প্রক্রিয়াও দেখেন, এটা ছাপ দেখতে পাবেন। এবং আপনার মনে থাকার কথা, তারেক রহমান যখন দেশে ফিরেছেন, তিনি মোর দেন একটা রাষ্ট্রের প্রধানের চাইতে বেশি প্রোটোকল। আপনি তখন যদি তারেক রহমানের প্রোটোকল আর আজকের উনি প্রধানমন্ত্রী হিসেবে প্রোটোকল দেখেন, আপনি দেখবেন আকাশ পাতাল তফাৎ দেখবেন। তখন তারেক রহমানের কি পরিমাণ প্রোটোকল ছিল। তারপরে তারেক রহমান কি বেনিফিট পেয়েছেন দেখেন, উনি আসার পরে একদিনের মধ্যে ওনার পাসপোর্ট, একদিনের মধ্যে ওনার ভোটার আইডি, একদিনের মধ্যে সবকিছু হয়েছে। আমি বলছি না যে এখানে কোনো কিছু মানে ম্যাল ফাংশন করেছে, আমি বলছি যে এই বেনিফিটটা বিএনপি এনজয় করেছে। এবং আপনার মনে থাকার কথা, 6 থেকে 7 হাজার বিএনপির নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল চাঁদাবাজির একটা অভিযোগের কারণে দলের পক্ষ থেকে। তার মানে কি? তার মানে বিএনপির লোকেরা সমাজের প্রত্যেক জায়গায় প্রভাব বিস্তার করেছে। জামাত কি করে নাই? অবশ্যই জামাতও করেছে। আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে যেটা ছিল, শুধু উপরে উপদেষ্টাদের বাইরে নিচের দিকে বিএনপি এবং জামাতের একেবারে একচ্ছত্র একটা দাপট মানে অবস্থা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলছি না যে বিএনপি মাত্র 4 মাসের সরকার, বিএনপির প্রভাব বুঝতে পারছি। তারপরে সেই অন্তর্বর্তী সরকারের সময় প্লাস এই 4 মাস মিলে আপনি বলছেন 22 মাসের সরকার বিএনপি। আচ্ছা, আমি এটা একটা এক ধরনের মানে উদাহরণ হিসেবে বলছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখনো বিশ্বাস করি বিএনপির পক্ষে হাসিনার মতো ফ্যাসিবাদ হওয়া সম্ভব না। যেহেতু একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট আছে, যেহেতু একটা জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা আছে, আমি বিশ্বাস করি না, জামাত যতই ব্লেম করুক, আমি বিশ্বাস করি না যে বিএনপি হাসিনার মতো ফ্যাসিবাদ হতে পারবে। তবে বিএনপির মধ্যে প্রবণতা আছে একদলীয় শাসন কায়েমের মতো প্রবণতা, কারণ এই পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে, বিএনপি যদি কমিটমেন্ট না করতো, আমি বিএনপিকে দোষ দিতাম না। বিএনপি কমিটমেন্ট করেছে যে তারা দলীয়করণ করবে না, তারা মেধার ভিত্তিতে দেখবে। আমি আসলে আলাপ থেকে বেরোবো। আপনার যে পয়েন্টগুলো বললেন একেবারে স্পষ্ট, বরাবরের মতো করে বললেন। মারুফ মল্লিক, আপনাকে দিয়ে শেষ করবো এই অংশটা। বিএনপি কখনো ফ্যাসিবাদের পথে হাঁটবে না, এটা এখনো মুজিবুর রহমান মঞ্জু খুব ভালো মতো বিশ্বাস করেন, সাধারণ জনগণও বিশ্বাস করেন বিধায় ভোটটা দিয়েছেন। কিন্তু একদলীয় শাসন কায়েম করার একটা প্রবণতা আছে। দুটোর মধ্যে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন বা পার্থক্য খুঁজে পাচ্ছেন? কে বলেছে একদলীয় শাসন কায়েম করার প্রবণতা আছে? মুজিবুর রহমান মঞ্জু ভাই আসলে ইতিহাস ভুলে গিয়েছেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরে। উনি আগে যেই দলটি করতেন, 71-এর স্বাধীনতার বিরোধী শক্তি ছিল যারা, সেই দলটি বাংলাদেশে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতার হাত ধরেই, তার কারণেই। সো এইটা হচ্ছে ধরেন দোষারোপের রাজনীতি। হ্যাঁ, মানে আপনাকে দোষ দিতে হবে, তাই দোষ দেয়। এবং হতে পারে এই কারণে উনি দল ছেড়েছেন, এবি পার্টি এখন তিনি এবি পার্টি হয়তো বা ওই দলের সঙ্গে উনি রাজনৈতিকভাবে একমত নাই হতে পারেন, কিন্তু তার সাবেক দলকে বাংলাদেশের রাজনীতি করার এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্জন্মও কিন্তু বিএনপির কারণেই হয়েছিল। আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগ আবার ফিরে এসেছে বিএনপির কারণেই। সো বিএনপি একদলীয় শাসন যদি কায়েম করতে চাইতো, বিএনপির হাতে সেই সুযোগ ছিল, বিএনপি নেয় নাই। বিএনপি বরং মনে করেছে সবাইকে নিয়ে রাজনীতি করি, দেশ পুনর্গঠন করি। তো তার ফলাফল আমরা আবার দেখতে পাচ্ছি। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের যে ভূমিকা নিয়ে যে আমরা কথা বলছি, মূল বিষয়টা হচ্ছে আমি খুব একটা হতাশ না। জুলাই আমাদের কতটুকু চেতনার জায়গা থেকে যদি বলেন, আমি হতাশ না। কারণ আমি খুশি এই অর্থে যে জুলাইয়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, এটাই তো যথেষ্ট। আর বাকি যেসব কথাবার্তা হচ্ছে এগুলো সময় লাগবে,
আপনার রাতারাতি রাষ্ট্রের পরিবর্তন করা যায় না। সময় লাগবে, কিন্তু বিরোধী দলের প্রতি তো আস্থা, মানে তাদের তো আস্থারও প্রয়োজন আছে। আর বিরোধী দল যদি সেই আস্থাটাই না থাকে, বিরোধী দল হচ্ছে ওই যে আমি বারবার যেই কথাটা বলি যে আপনার আওয়ামী লীগের কুঅভ্যাস তাদের ঘাড়ে ভর করেছে, বিভিন্ন সরকারি দলকে অহেতুক মানে দোষারোপ করা। আপনার এই সংস্কারের সবচেয়ে যৌক্তিক কারণ হিসেবে তারা বলেন যে ভবিষ্যতে যেন আর কোনোদিন ফেসিবাদ না আসে। পৃথিবীর কোথাও কোনো দেশে আইন করে ফেসিবাদ নিষিদ্ধ করা যায়? সিস্টেম করে তো করা যায় না, সিস্টেম করেও করা যায় না। আপনার সবার আগে যেটা করতে হবে, শাসন কাঠামোর পরিবর্তন করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মানে এগেইন আমি যেটা বারবার বলি, রিপিটেডলি বলি, যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরাই দিতে হবে। এইটা না করে আপনি ফেসিবাদ বা একনায়কত্ব বলেন, সামরিক অভ্যুত্থান বলেন, আপনি খালি বলুন এই আইডিয়াগুলো কি এখন বাস্তবায়ন তো হচ্ছে, হওয়ার পথে না আমি আছে? দেখি না এই সংস্কারের প্রস্তাবে এরকম কোনো প্রস্তাব নাই। মঞ্জু ভাইরা এতক্ষণ ধরে যা বলে গেলেন পাওয়ার শেয়ারিং এর বিষয়, ওনারা ধরেই নিয়েছেন বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির কাছ থেকে কতটুকু পাওয়ার তারা শেয়ার করতে পারেন। তারা চেষ্টা করেছেন বিএনপিকে একটা যে আমরা বলি না দন্তহীন বাঘে পরিণত করতে চেয়েছিলেন, যে বিশাল বড়, দেখতে মনে হবে অনেক শক্তি, কিন্তু তাদের নেলস থাকবে না। সেই জিনিসটা বিএনপি করতে দেয় নাই। এই হচ্ছে মূল রাজনীতি। আপনি এখন কি জুলাই আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশ নাকি? না, আমি সম্ভাবনা? হতাশ না। আমি মনে করি যে আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, তার মানে এই আকাঙ্ক্ষা পূরণ করা যথেষ্ট সম্ভব। একটা আমাদের এটা অর্জন। জি। এবং এই যে আমাদের যে, আমি একটু শেষ করে দেই, আমাদের এখন যে মেজর চ্যালেঞ্জেস গুলো কি কি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জব ক্রিয়েশন। আমাদের প্রায় 4 কোটি বেকার আছে, নতুন অনেক ছাত্রছাত্রী পাশ করে জব মার্কেটে ঢুকবে, সেই জব ক্রিয়েশন তৈরি করতে হবে আমাদের। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি। একদম। আর্জেন্টিনা কেপ ভার্দের ক্ষেত্রে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি, ঘানার তান্ত্রিকের, এখানে মানুষের অনেক প্রত্যাশা দেখতে পাচ্ছি। দ্বীপ রাষ্ট্র বলা হচ্ছে, কিন্তু সেই কেপ ভার্দের মধ্যে যেই সমস্ত প্লেয়াররা আছে, কেউ পর্তুগালের, কেউ ফ্রান্সের, মানে নানা দেশের একটা সমষ্টি। আসলে কি আর্জেন্টিনার জন্য একটা বাধা হতে পারে কেপ ভার্দে, নাকি খুব ইজিলি উতরে যাবে? আপনার অ্যানালাইসিস কি বলে? প্রথমত ইজিলি তো আসলে না এখন কোনো ম্যাচে, বিশ্বকাপের রাউন্ড অফ 32, বাট আর্জেন্টিনার আসলে সহজেই পার হওয়া উচিত এই ম্যাচটা। কিন্তু ওই যে এবার ওয়ার্ল্ড কাপে আমরা জার্মানিকে প্যারাগুয়ের কাছে হারতে দেখেছি, আরো অঘটনটা ঘটছে। কেপ ভার্দে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে, ইউরুগুয়েকে রুখে দিয়েছে। বাট স্টিল ধরুন আজকের ম্যাচের আগে দু দলের শক্তির পার্থক্য বলুন, পরিসংখ্যান, পারফরম্যান্স, এক্সপেরিয়েন্স সবকিছুতে আর্জেন্টিনা যোজনে গিয়ে। বাট স্টিল কেপ ভার্দে হ্যাজ আ আউটসাইড চান্স। কারণ হচ্ছে এই দলগুলো যে স্ট্র্যাটেজিতে খেলে, ধরুন পার্কিং দ্য বাস বিহাইন্ড দেয়ার গোল পোস্ট, মানে ফ্রন্ট অফ দেয়ার গোল পোস্ট, এবং সেটার জন্য আসলে আজকে ঠিক তারা একই ঢঙে খেলবে, একটা ডিফেন্সিভ লো ব্লক, এবং আর্জেন্টিনার সঙ্গে পুরোপুরি দেখা যাবে যে 10 জনও ডিফেন্সে নেমে যেতে পারে। পাশাপাশি তাদের গোলরক্ষক ভীষণ আলোচনা আছেন ভাজিনহা। তো সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেওয়ার চেষ্টা করবে। বাট আর্জেন্টিনা ইজ আ টিম যারা আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলো পার করে এসেছে, তারা এই ধরনের ম্যাচ অনেক খেলেছে, বিশ্বকাপই খেলেছে, 2014 সালে ইরানের সঙ্গে তারা এরকম ম্যাচ পার করেছে। এরপর ধরুন তারা অনেক টাফ ম্যাচ পার করে বিশ্বকাপ, কোপা আমেরিকা সবগুলোরই এখন তারা চ্যাম্পিয়ন। তো আজকের ম্যাচে তাদের এক্স ফ্যাক্টর হচ্ছে এই দলে আছে লিওনেল মেসির মতো একজন, যিনি একাই যে কোনো মোমেন্টে এরকম ম্যাচেও তিনি আসলে একাই রেজাল্ট বের করে আনতে পারেন। সো আমার মতে যে ইটস গোইং টু বি শেষ পর্যন্ত আসলে ওই আর্জেন্টিনার অ্যাটাক ভার্সেস কেপ ভার্দের ডিফেন্স, যেটা আর্জেন্টিনা খুব সহজেই পার করে ফেলবে বলে আমার অন্তত মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আসলে আর্জেন্টিনা সহজেই জিতে যাবে। এখানে তো যদি অঘটন ঘটার কোনো সুযোগ নেই, তারপরে আপনার শেষ কথা বলে তো কিছু নেই। তবে আমি কিন্তু খেলায় আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ উনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনার এই মুহূর্তে অনেকগুলি ভালো জায়গায় আছে, তারা বিশ্বকাপ জিতেছে, কোপা জিতেছে, এবং টপ প্লেয়ার্সরা কিন্তু খেলছে। দেখেন যে ইউরোপিয়ান লিগের যে টপ ক্লাবগুলো আছে, সেই ক্লাবের ভালো ভালো প্লেয়ারগুলো কিন্তু আর্জেন্টিনাতে খেলছে। আর বিপরীতে কেপ ভার্দের প্লেয়াররাও খেলছেন ইউরোপের বিভিন্ন লিগে, কিন্তু ওই সমপর্যায়ের না। তো অভিজ্ঞতা বলেন, কোয়ালিটি অফ প্লেয়ার্স বলেন, সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার সুবিধাই পাবে। আর যেটা উনি বললেন যে যদি কেপ ভার্দে বাস পার্কিং করে ফেলে, মানে বক্সে 11 জনকে নিয়ে ব্লক করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হয়তো বা গোল পাওয়ার একটু কঠিন হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা দলে এত প্লেয়ার আছে গোল বের করার জন্য, এবং মেসি নিজেই আছে, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে না কঠিন কিছু হবে, অপ্রত্যাশিত কিছু হবে তেমন না। ফয়সাল, তুমি একটু বলবেন, যদি মানে ওই রকম গেম স্ট্র্যাটেজি হয় যে প্রতিপক্ষের 11 জনই আসলে আর্জেন্টিনাকে তাদের গোল পোস্টে আসতে দেবে না,
গোল দেওয়ার দরকার নেই, কেবল ম্যাচটা বাঁচানো দরকার, তারপর পেনাল্টি শুট আউটে যাবে। এমিলিয়ানো মার্টিনেজ তো মানে অপ্রতিরোধ্য বলাই যেতে পারে, কিন্তু অপরপক্ষে যারা আছেন সেই গোলকিপারের সম্বন্ধে তো অনেক পজিটিভ কথা আমরা শুনি। পেনাল্টি শুট আউটে গেলে আসলে ফলাফল কি হতে পারে? অফকোর্স পেনাল্টি শুট আউটে মানেই আসলে ম্যাচটা 50-50, এবং কেপ ভার্দের এটা তো একটা স্ট্র্যাটেজি থাকবে যে ম্যাচটা যতটা সম্ভব ডিলে করানো, এক্সট্রা টাইমে যাওয়া এবং টাই ব্রেকারে নিয়ে যাওয়া, বিকজ when it goes to টাই ব্রেকার তখন আসলে এটা এনিবডিজ গেম, যে কেউ সেই ম্যাচটা জিততে পারে। অফকোর্স এমিলিয়ানোর সঙ্গে আপনি তখন আর একটা তুলনা আসবে, বাট ওভারঅল আজকে আর্জেন্টিনা আসলে ম্যাচটা আবার ধরুন এরকম ম্যাচে কি হয়, যেমন আপনার নিশ্চয় মনে আছে ব্রাজিলের সঙ্গে জাপান যেটা করলো স্ট্র্যাটেজিটা, তারা লাস্ট সেকেন্ড হাফে তারা মনে করলো ডিফেন্স করে ম্যাচটা এক্সট্রা টাইমে নিবে বা তারা এই একটা গোলের লিড ধরে রেখে জিতে যাবে, সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছে। সো একটা দল যখন ক্রমাগত অ্যাটাক করে যাবে তখন আসলে গোলের সম্ভাবনা সেই দলটার দিকে বেড়ে যায়, এবং কেপ ভার্দে যদি এরকম স্ট্র্যাটেজি থাকেও দেখা যাবে একটা সার্টেন টাইমের পরে আর্জেন্টিনা উইল গো অল আউট, দেখা যাবে যে হয়তো তারা ফ্রন্টে সমস্ত তাদের স্কালোনি তাদের অ্যাটাকারদের নামিয়ে দিয়েছেন এবং একটা গোলের জন্য তারা মরিয়া হয়ে যাবেন, এবং দে উইল ইভেন্চুয়ালি ফাইন্ড দেয়ার নেট। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, আর্জেন্টিনা আসলে ম্যাচটা চাইবে 90 মিনিটসের মধ্যে শেষ করতে। একদম। যদি আমরা একটু রাউন্ড অফ 16-এর কথা চিন্তা করি, এখন পর্যন্ত শুধু জার্মানি চলে যাওয়াটার কথা যদি আমরা বাদ দেই, অনুমিত সব কিছুই হয়েছে যেটা আমরা চাইছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন, কিছুটা এগিয়ে রয়েছে যাদেরকে আসলে অপ্রতিরোধ এখন থেকেই বলা শুরু করেছে ফ্রান্স। আপনার কাছে মনে হয় কিনা রাউন্ড অফ 16টা আরো বেশি নাটকীয় হতে যাচ্ছে? অফকোর্স এই ওয়ার্ল্ড কাপ যখন 48 দলের ধরা করা হলো তখন আসলে ফিকচারের পরে বোঝাই যাচ্ছিল মোটামুটি আচ্ছা কোন গ্রুপ থেকে কারা কারা আসছে। হ্যাঁ, কিছু সারপ্রাইজ তো আছে, কেপ ভার্দের আসাটাই একটা বড় সারপ্রাইজ, কারণ এই ম্যাচটা আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার কথা ইউরোগুয়ের, এরকম একটা ধারণা করা ছিল, সে জায়গাটা কেপ ভার্দে চলে এসেছে। বাট অ্যাকচুয়ালি বিশ্বকাপ তো রাউন্ড অফ 32 থেকে ধরুন গত বছর পর্যন্ত 32 দলের বিশ্বকাপ ছিল, এখন যখন 32 হচ্ছে রাউন্ড অফ 32, মানে দিস ইজ কাইন্ড অফ রিয়েল ওয়ার্ল্ড কাপ ফিলিং দিচ্ছে সবাইকে। অ্যান্ড রাউন্ড অফ 16 এখন সেটা অবভিয়াস, ধরুন যখন মুখোমুখি হবে, ধরুন এই যে স্পেনের সঙ্গে খেলা পড়বে পর্তুগালের, এরপর ইংল্যান্ডের সঙ্গে মেক্সিকো লাইন আপ করে দাঁড়িয়ে আছে, ব্রাজিলের সঙ্গে নরওয়ে আমরা দেখতে পাচ্ছিলাম, ইউএস এর সঙ্গে বেলজিয়াম। অফকোর্স বাংলাদেশের দর্শকদের জন্য এটা আরেকটা বড় ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন এই ম্যাচ যেটা চলছে ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার মধ্যে যারা জিতবে তারা। সো রাউন্ড অফ 16-এ আরো মোর হার্ট ব্রেক, কারণ নেদারল্যান্ডস চলে গেছে, জার্মানি চলে গেছে, এর মধ্যে আমাদের ক্রোয়েশিয়াকে বিদায় বলতে হয়েছে। নেক্সট রাউন্ডে ধরুন আপনার ইংল্যান্ড মেক্সিকো থেকে একটা দল চলে যাবে, স্পেন এবং পর্তুগাল থেকে একটা দল চলে যাবে। সো ইয়া ওয়ার্ল্ড কাপটা আরো বেশি জমে যাবে। আর সবচেয়ে বড় কথা আমরা অনেকে দেখছি 15 জুলাইটাকে ক্যালেন্ডারে অনেকে মার্ক করছে, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে এভাবেই যদি এগোই তাহলে সেকেন্ড সেমিফাইনাল ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে 15 জুলাই, সেরকম একটা ধারণা করা হচ্ছে। আপনার ক্যালকুলেশন সেটা বলে কিনা? অফকোর্স এবারে ধরুন যে লাইন আপ এখন পর্যন্ত ফিফার ফিক্সচার অনুযায়ী এই দুটো দলের আসলে যদি তারা নিজেদের ম্যাচগুলো জিততে থাকে তাহলে অবভিয়াস সেমিফাইনালে তারা দুজন মুখোমুখি হয়ে যাচ্ছে। সেটার জন্য যেটা করতে হবে যে আর্জেন্টিনার এই ম্যাচের পরে আরেকটা ম্যাচ থাকবে যেটা বললাম ইজিপ্ট এবং অস্ট্রেলিয়া, এবং কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে প্রবাবলি কলম্বিয়ার। অন্যদিকে ব্রাজিলের সামনে ধরুন রাস্তাটা এই যে নরওয়ের পরে, তখন তাদের সামনে এগেইন কোয়ার্টার ফাইনালে তারা প্রবাবলি ফেস করবে ইংল্যান্ডকে, এবং দেন সেমিফাইনালে যদি তারা যেতে পারে তখন আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হবে। এবং দিস ইজ সামথিং হিউজ, মানে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত দৈরত বাংলাদেশে কিন্তু আমরা কখনোই দুটো দলকে বিশ্বকাপে খেলতে দেখিনি, সবশেষ 1990-এ, যেটা মেমোরি অনেকেরই নাই, অনেকেরই হয়তো মনে থাকার কথা না। সো এটা একটা দারুণ দারুণ ব্যাপার হবে বাংলাদেশের দর্শকদের জন্য। একই সঙ্গে চিন্তা, বাংলাদেশে আমরা একটুতেই যেরকম দেখি ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের নানান খবর আসে, তো উই শুড বি কেয়ারফুল অলসো, সেরকম একটা ম্যাচ হলে সেমিফাইনাল হলে বাংলাদেশে তখন কি সিচুয়েশন হয়। আচ্ছা, এখানে 2005 সালে যখন খেলা হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলের 1990 সালে, তখনই বোধহয় একটা কেলেঙ্কারি হয়েছিল আর্জেন্টিনার পক্ষ থেকে, হলি ওয়াটার কেলেঙ্কারি। আমি সেই খেলাটি দেখেছিলাম। একটু রিকল করতে পারেন ফয়সাল তিতুমির, যদিও আপনি আর্জেন্টিনার সাপোর্টার ধরে নিচ্ছি। বিতর্কিত, রাইট না, এটা আসলে খুব বিতর্কিত, যেটা বলা হয়, যেটা বলেন হলি ওয়াটার ব্রাজিলের প্লেয়ারদের ঘুম পাড়ানো হয়েছিল, এই ধরনের নানান গান, বাট ইয়া ইটস অল স্টোরিজ অ্যাকচুয়ালি। এখন এইটা আসলে যত সময় করেছে, যেহেতু লাতিন দুই পরাশক্তি, দৈরত, সমর্থকদের মধ্যে একটা বাদানুবোধ থাকে, ফলে এই জিনিসটা আসলে ওরকমই রয়ে গেছে। ফলে ব্রাজিলের দিক থেকে যেরকম এটা বলা হয়, আর্জেন্টিনার দিক থেকেও এরকম অনেক রকম পাল্টা। না, এটা ঘটনা তো সত্য, এটা তো ম্যারাডোনা নিজেই স্বীকার করেছেন।
ম্যারাডোনা স্বীকার করেছিল, বাট স্টিল মানে এটার আপনি যদি ফ্যাক্ট এখন খুঁজতে যান, মানে ঠিক মানে আমি আসলে নট শিওর এটা কতটা আসলে ফ্যাক্ট বেসড এই আলোচনাটা, কতটা আসলে দর্শক বা মিডিয়া বেসড আলোচনা। সো ইটস ডিফিকাল্ট টু সে রাইট নাও যে আসলে ধরুন ওই 30 বছর আগে বা আরো বেশি সময় আগে ওই সময়ের ওই ঘটনাটা আসলে কি হয়েছিল। এখানে যেহেতু আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছে, এই প্রশ্নটা হয়তো ব্রাজিলের ফ্যান্সদের পক্ষ থেকে এসছে এবং নিশ্চয়ই আপনার উত্তরটা নিয়ে তারা কিছুটা হলে একটু শান্তি হয়তো পাবে। যাই হোক, আরেকটা বিষয় একটু বলতে চাই আপনার কাছে। তবে ব্রাজিল আর্জেন্টিনার আরেকটা শান্তির বিষয় আছে, আমি ইনফরমেশনটা দিয়ে রাখি। আর্জেন্টিনা সবশেষ কোনো কম্পিটিটিভ ম্যাচে নকআউটে হেরেছিল ওই ব্রাজিলের কাছে 2019 সালে। আজকে নকআউট খেলতে নামে, এর আগে আরো 7 বছর চলে গেছে এবং 10টা ম্যাচ আর্জেন্টিনা কিন্তু অপরাজিত, নকআউটে কখনো হারে নাই। আচ্ছা, ভালো কামব্যাক দিলেন। আরেকটা বিষয় আমরা মানে শুনতে পাচ্ছিলাম এবার খুব ভালো, মানে ইতিহাসের সবচেয়ে ভালো দল নিয়ে যে দুটো দেশ এসেছে, তার একটা পর্তুগাল, একটা স্পেন, এবং তারাই আসলে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হতে যাবে। আপনার কোনো ভবিষ্যৎবাণী কি থাকবে ছোট করে? আমি স্পেনকে এগিয়ে রাখবো, কারণ পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপের যদি শুধু পার্টিকুলারলি পারফরমেন্স দেখি দু দলের, সেটাতে স্পেন প্লেড বেটার ফুটবল দ্যান পর্তুগাল। পর্তুগাল খুবই হতাশাজনক এবং বোরিং ফুটবল উপহার দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো ইজ নট পারফর্মিং আপ টু দ্য মার্ক। তাদের মিডফিল্ড নিয়ে এত কথা হচ্ছে, সেই মিডফিল্ড জ্বলে উঠতে পারছে না। দলের মধ্যে যে একটা ওই এক সুতোয় গাঁথা নয়, সেটা খুবই স্পষ্টতই প্রতীয়মান। ফলে অফকোর্স স্পেন উইল বি আপার হ্যান্ড, বাট এই ধরনের ম্যাচে, বিগ ম্যাচ, নকআউটের ম্যাচ আসলে, সো মানে রোনালদো দেখা যাবে একটা ম্যাজিক্যাল পারফরমেন্স হয়তো ওই দিনের জন্য তিনি জমা করে রেখেছেন, হু নোজ, বাট স্টিল কাগজে কলমে আমার পার্সোনাল অপিনিয়নে যদি বলেন, আমি স্পেনকে এগিয়ে রাখবো আসলে। একদম। অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির এবং মারুফ মল্লিক। আপনাকে দিয়ে আলাপটা শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমরা তো রাজনীতি, অর্থনীতি, নানা রকমের সমীকরণ মেলাতে থাকি, কিন্তু ফুটবল আসলে আমরা একসাথে সার্জিস আলম এবং ছাত্র দলের সভাপতিকে বসে উল্লাস করতে দেখি। সবাই আর্জেন্টিনার সাপোর্টার তাদের দিক থেকে। উন্মাদনা ধীরে ধীরে শেষের দিকেই আসছে। আপনি কোন দলের সাপোর্টার যদি বলার সুযোগ থাকে বলবেন, এবং এখন পর্যন্ত ফিফা যে সংখ্যাটা বাড়িয়ে ফেললো, ভালো হলো না খারাপ হলো আসলে এতগুলো দেশকে অনবোর্ড করা? না, এটা হচ্ছে, আমি প্রথমে বিশ্বকাপটা নিয়ে বলি। আমার কাছে এটা ভালো লাগেনি 48 দলে বিশ্বকাপটা করা, কারণ আমার কাছে মনে হয়েছে এতে বিশ্বকাপ তার আকর্ষণ হারিয়েছে। এবং দেখেন, বাংলাদেশে এর আগে যখন উন্মাদনা ছিল, উন্মাদনা এখনো আছে, কিন্তু আগের মাত্রায় নেই। কারণ আপনি যে কথাটা বললেন, 1990-এ ব্রাজিল আর্জেন্টিনার যে খেলাটা হয়েছিল, আমি সেই খেলাটা দেখেছিলাম টেলিভিশনে, আমার খেয়াল আছে, আমি তখন স্কুলে পড়ি। এবং ওই সময় যে একটা সাজ রব হয়ে গিয়েছিল। বাংলাদেশে যেমন আগে আবনি মোহামেডানের খেলা হলে যেমন একটা সারা দেশ রেডিওতে বা টিভিতে যখন দেখানো হতো, তখন রাস্তাঘাটে মানুষ থাকতো না, এরকম একটা আবহাওয়া কিন্তু আমরা দেখেছি। শেষে গিয়ে চেয়ার ভাঙাভাঙি হতো। এবং এইটা ধরেন এই বিশ্বকাপের আকর্ষণ কমার আরেকটা কারণ হচ্ছে, আগে এক একটা বিশ্বকাপে যে পরিমাণ স্টার প্লেয়ার ছিল একটা দলে, ধরেন আর্জেন্টিনা, ব্রাজিলে কিন্তু 7-8 জন প্লেয়ার থাকতো নাম করা। ধরেন আমরা 90-এর যে আর্জেন্টিনা দল দেখেন, কেনিজিয়া খেলেছে, বুরুচাগা খেলেছে, ম্যারাডোনা নিজেই খেলছে, তো ম্যারাডোনা একাই তো 100, তাই না? ওনার মতো একটা তারকা খেলছে একটা দলে। বা বিপরীতে ব্রাজিলে ছিল কেরেকা, ডুঙ্গা, মুলার, আরো নাম্বারস অফ প্লেয়ার। বা ধরেন আপনি 2002 বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, ব্রাজিলে খেলতেছে রোনালদো, বসে থেকে যারা, তারাও স্টার আসলে, এতগুলো তারকা প্লেয়ার ছিল। এখন বিশ্বকাপে তারকা মোটে 2 জন, মেসি এবং রোনালদো। নেইমার খেলতে পারছেন না। এমবাপ্পে কিন্তু তাদের মতো ওই অর্থে জনপ্রিয় না, উনি ভালো প্লেয়ার, সমস্যা নেই। আবার মেসি রোনালদোর যেটা সমস্যাটা হচ্ছে যে উনি এভাবে কিন্তু মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, কিন্তু ধরেন বিশ্বকাপও জিতেছে, সবই ঠিক আছে, কিন্তু মেসির যে কেরিয়ার, মেসির যে জনপ্রিয়তা, মেসির যে ক্যারিশমা, মেসির যে কোয়ালিটি, বা রোনালদো, এই এমবাপ্পে কিন্তু আমার মনে হয় না যে মেসির কাছাকাছি। উনি সফলতার নিরিখে যদি বিবেচনা করেন, মেসির আগে বিশ্বকাপ জিতে গিয়েছে বা গোল করছে। চ্যাম্পিয়ন কোন দলকে দেখছেন সেটা বলেন, তারপর আলাপটা শেষ করি। আমি একটু খুব সংক্ষেপে একটু শেষ করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপে স্টার নেই, যে কারণে কিন্তু বুড়ো রোনালদো, মেসিকে নিয়ে আমাদের আলাপ করতে হচ্ছে। আর যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, আমি ব্রাজিলের সমর্থক। আর বিশ্বকাপে আমার মনে হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে যে জিতবে তারাই আসলে বিশ্বকাপটা নিতে পারবে, আমার ধারণা। অনেক ধন্যবাদ। এবং ফয়সাল তিতুমির নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন 1990 সালে ইস্যুটা আসলো, যে তোমার পাশে যিনি বসে আছেন তিনি ব্রাজিলের সমর্থক। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আজকে আর্জেন্টিনার জন্য। এবং দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। থাকবেন একাত্তর জানালের সঙ্গে।